রাত তখন গভীর, শহর ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজায় জোরালো ধাক্কা, বাইরে সশস্ত্র সৈনিক, আর তারপর সেই মানুষটা আর কোনোদিন ফিরে আসেনি। 1970-এর দশকে উগান্ডায় এটাই ছিল সাধারণ মানুষের বাস্তবতা। মানুষ তখন চোর ডাকাতকে নয়, ভয় পেত নিজের সরকারকে। কারণ দেশটা তখন শাসন করছিল এমন একজন মানুষ যাকে ইতিহাস আজও মনে রাখে আফ্রিকার কসাই নামে। একজন স্বৈরশাসক যে নিজেকে স্কটল্যান্ডের শেষ রাজা বলতো, যে ব্রিটেনের রানীকে প্রেমপত্র পাঠাতো, যে নিজের জন্য পৃথিবীর সবচেয়ে হাস্যকর আর ভয়ঙ্কর উপাধি তৈরি করেছিল, আর যাকে ঘিরে ছড়িয়ে পড়েছিল মানুষের কাটা মাথা ফ্রিজে রাখার মতো বিভৎস সব গল্প। আমরা কথা বলছি উগান্ডার কুখ্যাত এক নায়ক ইদি আমিনকে নিয়ে। মাত্র 8 বছরের শাসন, কিন্তু সেই অল্প সময়েই উগান্ডা পরিণত হয়েছিল মৃত্যুর কারখানায়। বিভিন্ন গবেষকের মতে তার শাসনামলে আনুমানিক 1 লাখ থেকে 5 লাখ মানুষ নিহত হয়েছিল। হাজার হাজার মানুষ কোনো বিচার ছাড়াই হঠাৎ উধাও হয়ে যেত। নদীতে ভেসে উঠত লাশ, মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো মানুষকে, আর সকালে তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ সেনা সদস্য পুরো দেশে প্রেসিডেন্ট হয়ে উঠল, আর কিভাবে তার উন্মাদনা ধ্বংস করে দিল একটি দেশকে? এই গল্প শুধু একজন স্বৈরশাসকের নয়, এটা সেই ভয়ঙ্কর সত্যের গল্প যেখানে ভুল মানুষের হাতে ক্ষমতা গেলে একটা দেশ যে কত দ্রুত নরকে পরিণত হতে পারে তার গল্প। ইদি আমিন জন্ম নেয় উগান্ডার এক দরিদ্র পরিবারে। ছোটবেলায় সে তেমন কোনো শিক্ষাই পায়নি, কিন্তু শারীরিকভাবে ছিল অস্বাভাবিক শক্তিশালী। প্রায় 6 ফুট 4 ইঞ্চ উচ্চতা, বিশাল শরীর আর ভয় ধরানো উপস্থিতির কারণে খুব ছোট বয়স থেকেই সে অন্যদের থেকে আলাদা ছিল। তরুণ বয়সে সে বক্সিং শুরু করে আর খুব দ্রুতই হয়ে ওঠে উগান্ডার টানা 9 বারের লাইট হেভি ওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। 1946 সালে ইদি আমিন যোগ দেয় ব্রিটিশ ঔপনিবেশিক সেনাবাহিনীতে। শুরুতে তার কাজ ছিল খুব সাধারণ, কিছুটা একজন সহকারী বা রান্নাঘরের কর্মচারীর মতো। কিন্তু ধীরে ধীরে ব্রিটিশ অফিসাররা তার মধ্যে অন্য কিছু দেখতে শুরু করে। নিষ্ঠুরতা, আদেশ মানার অন্ধ মানসিকতা, আর ভয় দেখানোর অদ্ভুত ক্ষমতা। বিদ্রোহ দমন হোক কিংবা সাধারণ মানুষকে শাস্তি দেওয়া, এই সব কাজে ইদি আমিন ছিল অত্যন্ত কার্যকর। অনেক ইতিহাসবিদ মনে করেন ব্রিটিশ সেনাবাহিনীতেই তার সহিংস ব্যক্তিত্ব আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। 1962 সালে উগান্ডা স্বাধীন হওয়ার পর দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। সেই সময় ইদি আমিন ধীরে ধীরে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠে। প্রেসিডেন্ট মিল্টন ওবতের অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিল সে, কিন্তু ক্ষমতার খুব কাছে গেলেই যে মানুষের আসল চেহারা বের হতে শুরু করে। 1971 সালের 25শে জানুয়ারি প্রেসিডেন্ট ওবতে তখন দেশের বাইরে একটি আন্তর্জাতিক সম্মেলনে, আর ঠিক সেই সুযোগে সেনাবাহিনী নিয়ে রাজধানী কাম্পালার নিয়ন্ত্রণ দখল করে নেয় ইদি আমিন। খুব দ্রুত পুরো দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নেয় সে। অদ্ভুত বিষয় হলো, শুরুতে সাধারণ মানুষ তাকে স্বাগত জানিয়েছিল, কারণ মানুষ আগের সরকারের দুর্নীতিতে বিরক্ত ছিল। ইদি আমিন সাধারণ মানুষের সাথে নাচতো, হাসতো, সৈনিকদের সাথে গান গাইতো, রাস্তায় নেমে মানুষের সাথে হাতে হাত মেলাতো। তাকে দেখে মনে হতো খুব সাধারণ মিশুক একজন নেতা। কিন্তু মানুষ তখনও বুঝতে পারেনি তাদের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ। ক্ষমতায় বসার পরপরই শুরু হয় শুদ্ধি অভিযান। সেনাবাহিনী, প্রশাসন, গোয়েন্দা বিভাগ সব জায়গা থেকে বিরোধীদের সরিয়ে দিতে শুরু করে ইদি আমিন। সামান্য সন্দেহ হলেই মানুষ নিখোঁজ হয়ে যেত, কেউ প্রশ্ন করার সাহসটুকু পেত না, কারণ উগান্ডা তখন আর দেশ ছিল না, ছিল এক বিশাল কারাগার। এরপর আসে 1972 সাল, উগান্ডার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি। একদিন হঠাৎ ইদি আমিন ঘোষণা করে ঈশ্বর নাকি তার স্বপ্নে এসেছেন, আর ঈশ্বর তাকে নাকি নির্দেশ দিয়েছেন উগান্ডা থেকে সব এশীয়দের বের করে দিতে হবে। সেই সময় উগান্ডায় প্রায় 80,000 ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষ বাস করতেন। তাদের অনেকেই কয়েক প্রজন্ম ধরে সেখানে ছিলেন। ব্যবসা বাণিজ্য, দোকান, শিল্প কারখানা, উগান্ডার অর্থনীতির বড় অংশ তাদের হাতেই ছিল। কিন্তু ইদি আমিন তাদের মাত্র 90 দিনের সময় দেয় দেশ ছাড়ার জন্য। একজন মানুষ সারা জীবন ধরে যা গড়েছিলেন, একটা ফোন কল, একটা ঘোষণা, আর সব শেষ। হাজার হাজার পরিবার রাতারাতি উদ্বাস্তু হয়ে যায়। অনেককে শুধু একটি সুটকেস নিয়ে দেশ ছাড়তে হয়েছিল। বাড়ি নেই, ব্যবসা নেই, ব্যাংকের টাকা নেই, এক জীবনের সব কিছু কয়েকদিনের মধ্যে
পুরোপুরি শেষ হয়ে যায়। ইদি আমিন ভেবেছিল এসব ব্যবসা তার অনুগত সেনা ও ঘনিষ্ঠদের হাতে তুলে দিলে দেশ আরো ধনী হবে, কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো। যাদের ব্যবসা চালানোর কোনো অভিজ্ঞতাই ছিল না, তারা রাতারাতি বিশাল শিল্প কারখানার মালিক হয়ে গেল। কয়েক মাসের মধ্যেই উগান্ডার অর্থনীতি ভেঙে পড়ে, দোকান খালি হয়ে যায়, খাবারের সংকট শুরু হয়, মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়। মানুষ তখন খাবারের জন্য লাইনে দাঁড়াতো, আর সরকার দাঁড়িয়ে থাকতো বন্দুক হাতে। অর্থনীতি ধ্বংসের সাথে সাথে শুরু হয় আরো ভয়ঙ্কর দমন পীড়ন। ইদি আমিন তৈরি করে এক গোপন গোয়েন্দা বাহিনী, স্টেট রিসার্চ ব্যুরো। নামটা সাধারণ হলেও বাস্তবে এটি ছিল এক ভয়ঙ্কর মৃত্যুদল। রাতের অন্ধকারে মানুষ অপহরণ করা হতো। সাংবাদিক, শিক্ষক, বিচারক, ডাক্তার, সরকারি কর্মকর্তা কেউ নিরাপদ ছিল না। অনেককে আর কখনো তো ফিরেই পাওয়া যায়নি। নির্যাতনের পদ্ধতিগুলো ছিল ভয়াবহ। কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা হতো, কাউকে বৈদ্যুতিক শক দেওয়া হতো, আবার অনেককে দিনের পর দিন না খাইয়ে রাখা হতো। সেই সময় কাম্পালার রাস্তায় লাশ পড়ে থাকা প্রায় স্বাভাবিক দৃশ্য হয়ে গিয়েছিল। লাশ এত বেশি ছিল যে অনেক সময় কবর দেওয়ার জায়গাও কম পড়ে যেত। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর দাবি, হাজার হাজার মৃতদেহ নীলনদ ও ভিক্টোরিয়া হ্রদের আশেপাশে ফেলে দেওয়া হয়েছিল। এমন ঘটনাও ঘটেছিল যেখানে জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইনে লাশ আটকে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল বলে স্থানীয়রা দাবি করে। আর এখানেই শেষ নয়, ইদি আমিনকে ঘিরে ছড়িয়ে পড়ে আরো ভয়ঙ্কর সব গল্প। তার সাবেক সহযোগী এবং ঘনিষ্ঠদের অনেকেই দাবি করেছিলেন ইদি আমিন মানুষের কাটা মাথা ফ্রিজে সংরক্ষণ করে রাখত, এমনকি রাতে একা একা সেই মাথাগুলোর সাথে কথা বলতো বলে অভিযোগ ছিল। তাকে ঘিরে নরখাদক হওয়ার অভিযোগও ছড়িয়ে পড়ে। এক সাক্ষাৎকারে সে নিজেই বলেছিল, মানুষের মাংস খুব নোনতা। তার নিষ্ঠুরতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ এসব গল্প সহজেই বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু ইদি আমিন শুধু নিষ্ঠুরই ছিল না, সে ছিল ভয়ঙ্কর আত্ম অহংকারী। সে নিজের জন্য এক বিশাল উপাধি তৈরি করেছিল, ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন দাদা। পৃথিবীর সমস্ত পশু পাখি এবং সমুদ্রের মাছের মালিক এবং আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্যের বিজেতা, এই উপাধি সে নিজেই নিজেকে দিয়েছিল। সে নিজেকে ব্রিটেনের রানীর চেয়েও বড় নেতা ভাবত। স্কটল্যান্ডের প্রতি তার অদ্ভুত আকর্ষণ ছিল, তাই নিজেকে স্কটল্যান্ডের শেষ রাজা বলেও ঘোষণা করেছিল। একবার সে ব্রিটেনের রানীকে তো চিঠি লিখে বলেছিল, আপনি যদি একজন সত্যিকারের পুরুষ দেখতে চান তাহলে উগান্ডায় চলে আসুন। শুধু তাই নয়, শ্বেতাঙ্গদের অপমান করার জন্য সে কয়েকজন ব্রিটিশ ব্যবসায়ীকে দিয়ে নিজের পালকি বহন করিয়েছিল। কিন্তু ইতিহাসে এমন স্বৈর শাসকদের পতন সাধারণত ভয়ঙ্কর ভাবেই আসে। 1978 সালে ইদি আমিন বড় একটি ভুল করে বসে। সে প্রতিবেশী দেশ তানজানিয়া আক্রমণ করে, আর এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়। তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নিয়েরে আর চুপ করে থাকেননি। তানজানিয়ার সেনাবাহিনী এবং উগান্ডার বিদ্রোহী গোষ্ঠীগুলো একসাথে পাল্টা আক্রমণ শুরু করে। যুদ্ধ খুব দ্রুত ইদি আমিনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 1979 সালের এপ্রিল মাসে রাজধানী কাম্পালার পতন ঘটে। যে মানুষটা নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করত, যে ভাবতো সে অপরাজেয়, সে পালাচ্ছিল জুতো খুলে রাতের অন্ধকারে। বছরের পর বছর ধরে পুরো উগান্ডাকে আতঙ্কে রাখা সেই মানুষটা নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এত বড় একজন স্বৈরশাসকের শেষ পর্যন্ত কোনো বিচারই হয়নি। প্রথমে লিবিয়া, পরে সৌদি আরব, সেখানেই বিলাসবহুল জীবন কাটায় ইদি আমিন। কোনো কারাগার নয়, কোনো ফাঁসি নয়, কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়। 2003 সালে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে শান্তিতেই মারা যায় এই এক নায়ক। কিন্তু তার মৃত্যু হলেও তার রেখে যাওয়া ভয় আজও উগান্ডার ইতিহাসে জীবন্ত। ইদি আমিন মারা গেছে, কিন্তু ইতিহাস তাকে ক্ষমা করেনি, আর কোনোদিন করবেও না হয়তো। কিছু মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে, আতঙ্ক হয়ে, অভিশাপ হয়ে, আর একটা সতর্ক বার্তা হয়ে। যে সতর্ক বার্তা আমাদের মনে করিয়ে দেয়, ভুল মানুষের হাতে ক্ষমতা গেলে একটা দেশ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ইতিহাস নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। কেমন লাগলো ভিডিওটি? সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।